আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই করোনাকালীন সময়ে অবশ্যই ভালো আছো এবং নিরাপদে আছো, যে যার বাসায় আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি মোহাম্মদ তসলিম খান, সহকারী শিক্ষক, চন্দ্রকান্ত মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি, ঝালকাঠি। আজকের অবশ্যই তোমরা আমার পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী বই এবং খাতা কলম নিয়ে টেবিলের সামনে বসে আছো। আজকের থাকছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান। তো আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে অধ্যায় 5, দেখতে হলে আলো চাই। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। এই মূল বিষয়বস্তুর আলোকে আজকে আমরা মোট 3টা জিনিস আলোচনা করব। একটা হচ্ছে দর্পণের দুটি বিশেষ ব্যবহার, একটা হচ্ছে আলোর প্রতিসরণ, এবং সর্বশেষ যেটা আছে 3 নম্বরে সেটা হচ্ছে লেন্স। আজকে এই 3টে জিনিস আমি তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে আসা যাক দর্পণের দুটি বিশেষ ব্যবহার। এই দর্পণের দুটি বিশেষ ব্যবহারে আমরা শুরুতে জানতে পারি যে একটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং, আর একটা হচ্ছে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ। এই দর্পণের কথা কিন্তু আমাদের প্রতিনিয়তই যে কাজে ব্যবহার হয়ে আসছে, আর এর প্রয়োজনের কথা বলে শেষ করা যাবে না। তখন এই যে দর্পণ বা আয়না যা আমরা দেখতে পাই, আসলে দেখতে কিভাবে পাই? আমরা অনেক সময় কিন্তু চোখ বন্ধ করলে অনেক কিছুই দেখি না, আবার যখন চোখ খুলি তখন আমরা সব কিছু দেখতে পাই। তো আসলে কিসের জন্য আমরা দেখতে পাই বলতে পারো? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আসলে আমরা আলোর জন্য দেখতে পাই। তাহলে আলোটা কি? যেহেতু আমরা আলোর জন্য দেখতে পাই, তাহলে আমাদের আলোটা কি? আলো হচ্ছে সেই নিমিত্ত যার সাহায্যে আমরা দেখতে পাই। তো এখন আমরা এই আলোর ক্ষেত্রে যে দর্পণের দুটি বিশেষ ব্যবহার রয়েছে, তার প্রথমটি হচ্ছে নিরাপদ ড্রাইভিং, আমরা এইটা জানবো। এরপরে জানবো পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ। তো এই দুটো জিনিস জানতে হলে আমাকে প্রথমে জিনিসটা জানতে হবে আসলে দর্পণটা কি। এই দর্পণ যদি আমরা জানতে পারি তাহলে আমরা দর্পণের দুটি বিশেষ ব্যবহার সম্পর্কে জানতে পারবো। তো দেখো, দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোকের নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। যে মসৃণ তলে আলোকের নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। তোমরা খাতায় তুলে দাও, তাহলে আমরা বুঝতে পারলাম দর্পণ কি। এখন আমরা এইটা বুঝতে যদি পারি, অবশ্যই এটা আমাদের জন্য সোজা হয়ে যাবে এই দুইটা, যে নিরাপদ ড্রাইভিং এবং পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ। তো আসা যাক নিরাপদ ড্রাইভিং কি, বা এর অন্যতম শর্ত হচ্ছে কি। তো এর অন্যতম শর্ত হচ্ছে যে আমার নিজ গাড়ির আশেপাশে যে কি ঘটছে তা সবসময় খেয়াল রাখা। তো এইটা যার মাধ্যমে খেয়াল রাখি সেটা হচ্ছে নিরাপদ ড্রাইভিং। এই খেয়ালটা কিভাবে রাখা যায়? এই খেয়ালটা রাখা যায় দুইভাবে। কয়ভাবে রাখা যায়? দুইভাবে রাখা যায়। একটা হচ্ছে ড্রাইভারের সিটের দরজার সামনের দুই দিকে দুই পাশে সাইড ভিউ নামে দুইটি দর্পণ থাকে। আমরা সাধারণত সবাই দেখেছি গাড়িতে উঠলে যে আসলে ড্রাইভার যেখানে বসে তার কিন্তু দুই দিকে দরজা দুই পাশে দুইটা কি থাকে? সাইড ভিউ থাকে। হ্যাঁ, আরও একটা কিন্তু আছে আমাদের, সেটা কি তোমরা কেউ দেখেছো? হ্যাঁ, ঠিক বলেছ, সেটা হচ্ছে গাড়ির ভিতরের সামনের দিকে ঠিক মাঝখানে একটি রিয়ার ভিউ নামে দর্পণ থাকে, যেটা ড্রাইভারের মাঝ বরাবর উপরের দিকে থাকে গাড়ির ভিতরে। তো তাহলে জেনে নিন এগুলির কাজ কি। এগুলির কাজ হচ্ছে অন্য গাড়ির প্রতিবিম্বের অবস্থান বোঝার জন্য, আর একটা হচ্ছে যে আমাদের লেন পরিবর্তন করার জন্য। কারণ আমরা এক লেন থেকে অন্য লেনে যাব, ডানে বা বামে, তো সেক্ষেত্রে আমরা পিছনে দেখতে পাবো যে আসলে আমাদের পিছনের কোনো গাড়ির কি অবস্থা আছে সেটা আমরা জানতে পারবো।
তো সর্বোপরি আমরা যেটা বলতে পারি, গাড়ি চলা থেকে শুরু করে গাড়িটি না থামানো পর্যন্ত সারাক্ষণ কয়টি জিনিস, হ্যাঁ এই যে 3টি দর্পণ এ চোখ রাখতে হয়। আর এগুলিকে নিয়মিত কি করতে হবে, পরিষ্কার করে নিতে, অর্থাৎ মুছে নিতে হবে। তাহলে আমাদের হয়ে গেল নিরাপদ ড্রাইভিং। এখন আমরা আসবো পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ। আসলে তোমরা বলতে পারি পাহাড়ি রাস্তা কোথায় দেখা যায়? হ্যাঁ ঠিক বলেছো, আসলে পাহাড়ি রাস্তা সাধারণত পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে দেখা যায়। আর এই রাস্তা কী রকমের হয়? হ্যাঁ ঠিক বলেছো, সাধারণত আঁকা বাঁকা হয় এই রাস্তা। আসলে যখন রাস্তা আঁকা বাঁকা হয় তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে? হ্যাঁ সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণে এটা বেঁকে যায়। তো এমতো অবস্থায় আমার সামনের দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা তা বোঝার উপায় থাকে না। তাহলে এই যে বোঝার উপায় থাকে না, এই জন্য পাহাড়ি রাস্তা কি ড্রাইভিং করা খুবই বিপজ্জনক। তাহলে এই বিপজ্জনক অবস্থা থেকে আমরা কীভাবে বাঁচতে পারি? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যদি দেখা যায় যে এই পাহাড়ি রাস্তার বাঁকে বিভিন্ন জায়গায় যে বড় বড় বাঁক থাকে, সেখানে বড় সাইজের গলীয় দর্পণ দেয়া থাকে বা স্ট্যান্ড করে রাখা হয়। গলীয় দর্পণটা দেখা যাচ্ছে এরকম একটা গোল দর্পণ থাকে এবং সেটাকে এইভাবে স্ট্যান্ডের সাহায্যে রাখা হয়, যাতে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা বোঝার জন্য। দেখা যাচ্ছে যে আসলে পিছনে একটা গাড়ি আসতেছে, এই যে জিনিসটা এটা বোঝার জন্য স্ট্যান্ডে গলীয় দর্পণ দেওয়া থাকে। তাহলে অপর পাশে কোনো গাড়ি আসছে কিনা সেটা আমরা দেখতে পাই। আর এটার কারণেই আমাদের ড্রাইভিংটা কি হয়, বিপজ্জনক হয় না, নিরাপদ হয়। তাহলে যদি তোমাদের এখান থেকে প্রশ্ন আসে যে পাহাড়ি রাস্তায় ড্রাইভিং করা খুবই বিপজ্জনক কেন, তাহলে কি তোমরা উত্তর দিতে পারবে? আমার মনে হয় নিশ্চয়ই তোমরা উত্তর দিতে পারবে। তো এবার আসা যাক আমাদের আলোর প্রতিসরণ জানার জন্য। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। এরপরে আমরা শিখবো সর্বশেষ লেন্স। তো আসলে আলোর প্রতিসরণ কাকে বলে? তোমরা দেখো, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটি বিভেদ তলে এর গতিপথের দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। তো আমরা আসলে আলোর প্রতিসরণ সূত্রটা দেখলাম, তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নাও যে আলোর প্রতিসরণ কাকে বলে। এটা তোমরা অবশ্যই নিচের ক্লাসে শিখে আসছো, তারপরও আমি তোমাদের জন্য লিখে দিলাম যে আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে লম্বভাবে আপতিত না হয়ে বাঁকাভাবে আপতিত হয়, তখন মাধ্যম দুটির বিভেদ তলে এর গতিপথের দিক পরিবর্তন হয় এবং আলোক রশ্মির এই দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। এই যে আমি তোমাদের এখান থেকে দুটি বিভেদ তল আছে, যে বিভেদ তল এই কথাটা কি আমি তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে একটু পরে বুঝিয়ে দেবো। এরপর একটা কথা আছে যে গতিপথের পরিবর্তন হয়, গতিপথের যে এটা পরিবর্তন, এই যে আলোর গতিপথের দিক পরিবর্তন হয়। এই যে গতিপথের দিক পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয় আমি এটাও দেখাই দেব। তাহলে কি হলো যে আমরা বিভেদ তল এবং দিক পরিবর্তন এটা দেখাই দেব। তো আসলে আলোর প্রতিসরণ যে হয় এর ক্ষেত্রে দুইটা কারণ হয়ে থাকে, যাকে আলোর প্রতিসরণের সূত্র বলা হয়। দেখো আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে দুইটা। এক, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আমরা একটা চিত্রের মাধ্যমে তোমাদের দেখাবো যে আসলে কাকে বলা হয় আপতিত রশ্মি এবং কোনটা আপতন বিন্দু, বিভেদ তল, অঙ্কিত অবিলম্ব কোনটা, এই যে অবিলম্ব কোনটা, প্রতিসরিত রশ্মি, এটা আমরা চিত্রের মাধ্যমে তোমাদের একটু বুঝিয়ে দেব। তাহলে কি, আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত একই মানে রশ্মি একই সমতলে থাকে। দ্বিতীয় কথাটা হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদাই ধ্রুব থাকে। তো এখানে সাইনের অনুপাত যদি ধ্রুব থাকে, এখানে আমাদের একটা সূত্র আমরা দেখাবো। আগে আমরা একটা চিত্রের মধ্যে দেখে নিই, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমার এটা একটু মুছতে হবে। তাহলে আমাদের এখানে প্রথমে আছে যে বিভেদ তল কোনটা। আমি যদি এটাকে বিভেদ তল হিসেবে এ এবং বি কল্পনা করি, এরপরে
বলছিলাম কি তোমাদের একটা অবিলম্ব, অঙ্কিত অবিলম্ব, আমরা একটা অঙ্কিত অবিলম্ব, এখানে একটা অবিলম্ব নিলাম, এটা হচ্ছে n এবং n প্রাইম, এটা হচ্ছে আমাদের অঙ্কিত অবিলম্ব। তাহলে আমরা এটাকে লিখতে পারি বিভেদ তল, এটা হচ্ছে অবিলম্ব, এখন এইটা আমাদের প্রমাণের জন্য আমাদের দুটো মাধ্যম দরকার, একটা হচ্ছে হালকা মাধ্যম, হালকা, আর একটা হচ্ছে ঘন মাধ্যম। আমরা হালকা মাধ্যমকে কি নিতে পারি? হ্যাঁ ঠিক বলেছ, হালকা মাধ্যমকে আমরা বায়ু নিতে পারি, আর যেটা ঘন মাধ্যম সেটাকে কি নিতে পারি? হ্যাঁ ঘন মাধ্যমকে আমরা পানি হিসেবে নিতে পারি। এখন দেখো কি বলছিলাম, যে আপতিত রশ্মি যেটা আছে আমাদের, আমি যদি এখান থেকে এইটাকে যদি আমি আপতিত রশ্মি কল্পনা করি, দেখো এটা কোন বিন্দুতে মিলিত হলো? ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই ও বিন্দুতে মিলিত হওয়ার পরে কি মানে কি হবে? এখন সে কি বলছে যে এটা একই সমতলে থাকবে। এখন এখান থেকে সে কিন্তু একটু বিভেদ তলের দিকে, এই অবিলম্ব একটু বেঁকে যাবে, এইটা কিন্তু যাওয়ার কথা ছিল এই দিকে, এই দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু না, সে এইদিকে না গিয়ে সে কোথায় গেছে? সে এই দিকে, এই অবিলম্ব দিকে বেঁকে গেছে, এটাকে আমরা সি বলতে পারি। তো এখন এই যেটা এদিকে বেঁকে গেছে, এটাকে আমরা বলতে পারি প্রতিসরিত, মানে প্রতিসরিত রশ্মি। দেখো এখন এই আপতিত রশ্মি এই অবিলম্ব যেখানে উৎপন্ন করলো তাকে বলা আপতন কোণ, আর এই প্রতিসরিত রশ্মি এইখানে যে কোণ উৎপন্ন করলো তাকে বলা হয় কি কোণ? প্রতিসরণ কোণ। তাহলে আমরা যদি এখান থেকে দেখতে একটা জিনিস লিখতে পারি যে আসলে বিভেদ তল কোনটা, সেটা হচ্ছে হালকা মাধ্যম ও ঘন মাধ্যমের যে মাঝখানে অবস্থানটা, এটা হচ্ছে বিভেদ তল। তাহলে আমরা এখান থেকে যদি শর্ট নোট নিয়ে নিই যে বিভেদ তল, এরপরে আপতিত রশ্মি, এরপর আসতে পারে প্রতিসরিত রশ্মি, এরপর আসতে পারে আপতন কোণ, এবং অবশ্যই আসতে পারে প্রতিসরণ কোণ। তো দেখো যে আমরা বিভেদ তল পাইলাম কি? বিভেদ তল হচ্ছে এই যে হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম আছে, এই দুইটা মাঝখানে অবস্থান করে, সেটা হচ্ছে বিভেদ তল। আপতিত রশ্মি কোণটা এই এ থেকে যখন সেই বিভেদ তলের দিকে যে রশ্মিটা আসছে, এটাকে বলা হয় আপতিত রশ্মি। এরপরে আপতিত রশ্মির পরে এই নিচের দিকে যে প্রতিসরিত আসছে, এটাকে বলা হয় ওসি। এই যে আপতিত রশ্মি কোণটা, এটা আমি যদি বলি এ ও, প্রতিসরিত রশ্মি কোণটা হবে ও সি। এরপরে কি আপতন কোণ কোনটা? সেটা হচ্ছে এ ও এন, হতে পারে এ ও এন। এরপরে যে বলা প্রতিসরণ কোণ কোনটা, সেটা হচ্ছে যে সি ও এন প্রাইম, সি ও এন প্রাইম। তাহলে আমাদের এই চিত্রের মধ্যে আমরা বুঝতে পারলাম কি, যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। তাহলে এরা অবশ্যই একই সমতলে থাকে, আমাদের এক নম্বরটা হয়ে গেল। ঠিক দুই নম্বরটা একই অবস্থা, যে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুব থাকে। হ্যাঁ আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, এই যে ধ্রুব থাকে, তো আমরা লিখতে পারি যে এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতে পারি, আর এটাকে আর দ্বারা। তারপর আমরা লিখতে পারি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন আই বাই সাইন আর। কি লিখতে পারি? হ্যাঁ এই যে কথাটা আছে ধ্রুব লিখতে পারি, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি। এই এন হচ্ছে আমাদের প্রতিসারাঙ্ক, এন হচ্ছে আমাদের প্রতিসারাঙ্ক। তো যদি আমি প্রথম মাধ্যমটাকে 0 ধরি এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক মাপা হয়, তাহলে পানির প্রতিসারাঙ্ক হবে 1.33 1।
তাহলে আমাদের এই 1/3 কি পানির প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের যে চিত্রটা আমরা সেটা দেখালাম। তাহলে আমরা এই চিত্র যদি বুঝতে পারি তাহলে আমরা এই দুটি সূত্র ভালোভাবে উপস্থাপন করতে পারবো এবং বুঝতে পারবো, পরীক্ষা আসলে আমরা চিত্রের মাধ্যমে একেবারে বুঝিয়ে লিখতে পারবো। তো এখন আমাদের এর পরের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে লেন্স। দেখো শিক্ষার্থীরা, এটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব লেন্স নিয়ে। আমি লিখে নেই যে লেন্স কাকে বলে। হ্যাঁ, তোমরা খাতা বের করো, লিখে নাও লেন্স কি। লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে আমরা কি শিখলাম? দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এখন শিখবো আমরা লেন্সের প্রকারভেদ। হ্যাঁ, লেন্স হচ্ছে কত প্রকার? হ্যাঁ, লেন্স তোমরা ঠিক বলেছো, লেন্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। এই উত্তল লেন্সের একটা নাম আছে এবং অবতল লেন্সের আর একটা নাম আছে। উত্তল লেন্সের নাম হচ্ছে অভিসারী লেন্স, আর অবতল লেন্সের নাম হচ্ছে অপসারী লেন্স। তাহলে আমরা শুরুতে কি শিখলাম? লেন্স কাকে বলে। হ্যাঁ, তোমরা আবার দেখে নাও, লেন্স হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কত প্রকার? লেন্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স আর হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সের নাম হচ্ছে অভিসারী লেন্স আর অবতল লেন্সের নাম হচ্ছে অপসারী লেন্স। এখন আমরা এই দুইটা লেন্সের যে অবস্থান সেটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো। আসলে আমি একটু এটা মুছে দেই। এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স আর এরপর আমরা রাখতে পারি আমরা নিশ্চয়ই চিত্র থেকে বুঝতে পারছি এটা কি লেন্স হবে। হ্যাঁ, ঠিক বলেছো, এটা হবে অবতল লেন্স। দেখো, এই দুইটা লেন্সের থেকে আমরা কি প্রথম অবস্থায় কি পার্থক্য ধরতে পারি? যে উত্তল লেন্সের দুই প্রান্ত হচ্ছে সরু আর এটা হচ্ছে মাঝ প্রান্ত সরু। আর এটা মাঝখান থেকে যে রেখাটা আমি কল্পনা করলাম এটাকে আমরা বলতে পারি প্রধান অক্ষ। এদিক থেকে এবং এদিক থেকে মাঝখানে আমি লিখে দিই ব্র্যাকেট দিয়ে প্রধান অক্ষ।
এখন আমি যদি উত্তল লেন্সের উপর এবং অবতল লেন্সের উপর আমি একগুচ্ছ আলোক রশ্মি কল্পনা করি, দেখো দেখো এইগুলি কিন্তু একটা জায়গায় মিলিত হয়েছে। এইটাকে বলা হয় মিলিত বিন্দু বা ফোকাস, প্রধান ফোকাস। এটাকে আমরা এফ দ্বারা কল্পনা করতে পারি। আর এর এখানে দেখো প্রধান অক্ষের এইখানে এই যে একটা বিন্দু রয়েছে, আর এই যে একটা বিন্দু ঠিক তদ্রুপ এইখানে একটা, এখানে একটা। আমরা এটাকে কল্পনা করতে পারি বক্রতার কেন্দ্র। এটা আমরা নাম দিতে পারি বক্রতার কেন্দ্র। তো এইটা হচ্ছে এখানে বক্রতার কেন্দ্র হয়, এখানে কি হবে, এখানেও ঠিকই বক্রতার কেন্দ্র। তাহলে এটার প্রধান ফোকাস হচ্ছে এ, বা যে বিন্দু মিলিত থাকে এ বলা হয়। দেখো এখানের এই আলোক রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মিগুলো এরা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, এবং এখানে মিলিত হওয়ার পরে আবার এইখান থেকে এরা আবার প্রতিরোধ হয়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। তাহলে দেখলাম উত্তল লেন্সে কোথায় প্রধান ফোকাস কোন দিকে, সামনের দিকে। এটাকে দেখতে পেলাম প্রধান ফোকাস সামনের দিকে। তো আমরা এখানে আবার দেখি অবতল লেন্সের ক্ষেত্রে আমরা